বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আহলে হাদিস বা সালাফি মতাদর্শের অনুসারী অসংখ্য মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। আমি আপনাদের মাঝে কিছু ইতিহাস আজকে সংক্ষেপে তুলে ধরব। বীর প্রতীক আলিম উদ্দিন লালু, এই লালু আমাদের লালু, এই লালু আহলে হাদিসদের লালু, এই লালু সালাফিদের লালু, এই লালু বাংলাদেশের লালু, এই লালু লাল সবুজের লালু। তার সবচেয়ে আলোচিত সাহসিকতা ছিল গোপালপুর থানার দখল এবং পাকিস্তানি বাহিনীর শক্তিশালী বাংকার গ্রেনেড উড়িয়ে দেওয়া। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতি গ্রামে তার জন্ম। এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে আহলে হাদিস অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত এবং তার পরিবারও এই ঘরানারই ছিল। তিনি লালু নামেই সকলের কাছে পরিচিত। তিনি 11 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মুক্তিযুদ্ধের পর 1972 সালের 24শে ফেব্রুয়ারি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে যখন টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কাদেরিয়া বাহিনীর সব মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দিচ্ছিল, তখন শহীদুল ইসলাম লালুও তার স্ট্যান গানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিচ্ছিল। বঙ্গবন্ধু অবাক হয়ে শহীদুল ইসলাম লালুর পিঠ থাপড়ে বলেছিল, সাব্বাস বাংলার দামাল ছেলে। তখন সহযোদ্ধাদের কাছ থেকে লালুর বাংকার ধ্বংসের কথা শুনলেন, তখন বঙ্গবন্ধু তাকে আদর করে কোলে তুলে নিয়ে বলেছিল, বীর বিচ্ছু। বাংলাদেশের আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে তাকে অত্যন্ত গর্বের সাথে স্মরণ করা হয়, কারণ তিনি ছিলেন কিশোর মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম এক সাহসী বীর। এরপর আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক নিবাস বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগানবাড়ি গ্রামে, এবং সেখানে স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পিতা আহলে হাদিস ছিলেন এবং সালাফি মানহাজের মতাদর্শে ছিলেন। এরপর আসেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, আহলে হাদিস এবং সালাফি মানহাজের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। ডক্টর মোহাম্মদ আব্দুল বারী তিনি সারা বাংলাদেশে অসংখ্য আহলে হাদিস সালাফি মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। 1969 সালে তিনি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হিসাবে তিনি পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডক্টর আব্দুল বারী পাকিস্তানি সেনাবাহিনীর সন্দেহের তালিকায় ছিলেন। 1971 সালে জুন মাসের দিকে তাকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ সময় বন্দী রাখা হয়। এই সময়ে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তার অপরাধ ছিল বাঙালিদের অধিকারের পক্ষে কথা বলা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতি রাখা। এরপর আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ছাত্র অবস্থায় তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছেন। বিশেষ করে সাতক্ষীরা উত্তরবঙ্গ অঞ্চলে স্বাধীনতার পক্ষে স্থানীয়দের সচেতন করতে তার পরোক্ষ ভূমিকা ছিল। ডক্টর আসাদুল্লাহ আল গালিব তৎকালীন পূর্ব পাকিস্তানের মাদ্রাসা বোর্ড, আলিম এবং কালিম পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান ছিল যথাক্রমে 16তম এবং 5মতম। 1976 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে প্রথম হন। 1984 সালে তিনি ইংল্যান্ডে পিএইচডি গবেষণার জন্য কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেছিলেন। 1992 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মাতৃভাষা বাংলা সহ আরবি, ইংরেজি, উর্দু এবং ফার্সি ভাষায় তার দক্ষতা রয়েছে। তিনি সারা বাংলাদেশে 1250টি মসজিদ স্থাপন করেন। এরপর আসেন আব্দুল্লাহ আল কাফি কুরাইশি, তিনি বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা। তিনি সারা বাংলাদেশে অসংখ্য আহলে হাদিস মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। প্রবন্ধ এবং গবেষণার জন্য 1960 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। যুদ্ধের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারা এবং মাসিক তর্জমানুল হাদিস পত্রিকার মাধ্যমে শোষণ ও অবিচারের বিরুদ্ধে যে চেতনা তিনি ছড়িয়েছিলেন তা বহু মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। এছাড়া রয়েছে আহলে হাদিসদের শহীদ মুতাসিন বিল্লাহ, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন যিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হন।
এরপর আসেন আহলে হাদিসদের মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল রাজশাহী। তিনি রাজশাহী স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠন এবং সহযোগিতার ভূমিকা রাখেন। এরপর আসেন আহলে হাদিসদের অধ্যাপক মাজহার আলী। তিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার পরবর্তী সময়ে আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এরপর আসেন আহলে হাদিসদের মাওলানা লুৎফর রহমান যশোর অঞ্চলে তিনি ধর্মীয় বয়ানের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করতেন। এরপর আসেন আহলে হাদিসদের ডক্টর মাকসুদ আলী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ এলাকায় মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে লজিস্টিক সহায়তা প্রদান করেন। এরপর আসেন আহলে হাদিসদের মাওলানা আব্দুস সামাদ দিনাজপুর। উত্তরবঙ্গ এলাকার স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় এবং তথ্য দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। এরপর আসেন আহলে হাদিসদের আব্দুর রাজ্জাক। তিনি রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে আহলে হাদিসের সাথে যুক্ত ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। এরপর আসেন আহলে হাদিসদের মাওলানা মেজবা উদ্দিন বাগেরহাট। দক্ষিণাঞ্চলে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। এভাবে সে সময়ে অসংখ্য আলেম এবং ধর্মপ্রাণ মানুষ কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, বরং দেশপ্রেমের তাগিদে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন। তাই অনেকের নাম সরাসরি দলীয় তালিকার চেয়ে গ্যাজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা হিসাবেই বেশি পাওয়া যায়। বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, যশোর অঞ্চলের আহলে হাদিস অনুসারীদের একটি বড় অংশ সরাসরি ৯ নম্বর সেক্টর এবং ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন।